প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। জাতীয় নির্বাচনের আর মাত্র 2 দিন বাকি। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই আগ্রহের কারণটা হলো গত 1.5 দশক ফ্যাসিস্ট শাসনামলে মানুষ ভোট দিতে পারেনি। এবার নির্বাচনের চরিত্র আলাদা। শুধু ক্ষমতার পালাবদল বা রেজিম চেঞ্জ এরকম একটি বিষয় নয়। রাষ্ট্র কি হবে, রাজনীতি কোন পথে যাবে, দেশ শেষ পর্যন্ত কোন দিকে যাবে, সেই প্রশ্নের উত্তর দেবে এবার জনগণ। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর সায়ন্ত সাখাওয়াত, রয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সহযোগী সম্পাদক এবং কলামিস্ট আলফা সানাম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ডক্টর সায়ন্ত সাখাওয়াত, 12 নির্বাচনকে ক্ষমতার হাত বদলের চেয়ে একটি বেশি দেখা হচ্ছে। শুধু ক্ষমতা হাত বদল নয়, একটা রাষ্ট্র, যেটা আমি বলছিলাম শুরুতে, রাষ্ট্র কোন দিকে যাবে, রাজনীতি কোন দিকে যাবে, দেশ কোন দিকে যাবে, এই প্রশ্ন রয়েছে। সবচেয়ে বড় কথা হলো রাষ্ট্রের চরিত্র তৈরি করবে আবার নির্বাচন। আপনি কি একমত? প্রথম কথা হলো এটা আমি একমত এই জন্য যে 16 বছর ধরে একটা ফ্যাসিবাদ সরকার এদেশে ছিল, তার বিরুদ্ধে যারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেছে এবং অতীতে তারা রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন সময় থাকা সত্ত্বেও যখন এই নিপীড়নের মধ্যে পড়েছিল তখন তারা উপলব্ধি করেছে যে এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না, এই রাষ্ট্রর কাঠামো বদলানো দরকার। এই রাষ্ট্রীয় কাঠামোর মধ্যেই কিন্তু অতীতে এই বিএনপি ক্ষমতায় ছিল, জামায়াত ইসলাম বিএনপির সঙ্গে জোটের সরকারে মন্ত্রী ছিল, তারা এই কাঠামোর মধ্যেই রাষ্ট্র চালিয়েছে। কিন্তু তারা উপলব্ধি করেছে যে এই কাঠামোর মধ্যে রাষ্ট্র ব্যবস্থা থাকলে রাষ্ট্র পরিচালকরা সেটাকে অন্যদিকে সহজেই নিয়ে যেতে পারে। সুতরাং এই রাষ্ট্র কাঠামোর একটা পরিবর্তন দরকার। এই উপলব্ধি থেকেই বিএনপি রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছিল। এখন যারা নির্বাচন করছে এর কোনো শক্তি আগের রাষ্ট্র কাঠামোটা ওইভাবেই থাকুক এটা চায় না। এবং এই আকাঙ্ক্ষাটা আবার বিস্তৃত হয়েছে জনসাধারণের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে। যে নতুন পরিস্থিতি তৈরি হইল, ওই রাজনৈতিক দলগুলো নিপীড়নের মুখে পড়ে যে আকাঙ্ক্ষার উদ্ভব হয়েছে তাদের মধ্যে, সেটা বিস্তৃত হয়েছে মানুষের মধ্যে এবং ওয়েল অ্যাকসেপ্টেড হয়েছে। ফলে এই নির্বাচনের মাধ্যমে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসুক তাদেরকে ওই যে তারা যে নতুন রাষ্ট্র কাঠামোর অঙ্গীকার করেছে, তারা যে নতুন বাংলাদেশের অঙ্গীকার করেছে, এবং শুধু অঙ্গীকারই করেনি, অঙ্গীকার করে আবার বিএনপির ইস্তেহারে বিএনপির চেয়ারম্যান বলছেন এটা রাষ্ট্রের সঙ্গে জনগণের একটা চুক্তি। শুধু অঙ্গীকারই সীমাবদ্ধ রাখেনি, বলছে চুক্তি। এখন এই চুক্তি যদি বাস্তবায়ন না হয় তাহলে তো কথা খেলাপি হবে, মানুষ ভালোভাবে নিবে না, মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে না। ফলে এই নির্বাচনের মধ্যে যারা নির্বাচিত হবে তারা শুধুমাত্র ক্ষমতার হাত বদল হলো, ফ্যাসিস্ট থেকে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আসলো, তাদের হাত থেকে নির্বাচিত প্রতিনিধিদের হাতে গেল এবং রাষ্ট্র আগের মতো করে চলবে, এটা তো আর সম্ভব না। ফলে এটা শুধুই ক্ষমতার হাত বদলের নির্বাচন নয়, ভবিষ্যৎ বাংলাদেশের গতিপথ নির্ধারণের নির্বাচন। আলবাচানা, নির্বাচনের খোঁজখবর আপনি রাখেন, পেশাগত কারণে রাখতে হয়। আপনি কি এমনটা লক্ষ্য করেছেন কি যে ভোটাররা দল নয়, রাষ্ট্রের যে অবস্থাটা কোন জায়গায় নিয়ে যেতে চায় কোন রাজনৈতিক দল, সেই বিষয়টা লক্ষ্য করছে? মানে আমি বলতে চাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর আচরণ লক্ষ্য করছে কিনা, একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে এখন কি আবেগই প্রধান রয়েছে, দলের প্রতি যে আবেগ থাকে, মার্কার প্রতি যে আবেগ থাকে, সেই বিষয়টা কি কাজ করছে না বদলে গেছে? না, ইতিমধ্যেই তো নির্বাচনে রাজনৈতিক দলগুলো তাদের ম্যানিফেস্টো দেয়া, বা ম্যানিফেস্টো যদিও সাধারণ মানুষের কাছে হয়তো এতটা যায় না, কিন্তু প্রধান যে রাজনৈতিক 2 দলের নেতারা এবং এনসিপির নেতারা কি করতে চান এগুলো তো তারা এখন জনসভাগুলোতে বা ভোটারদের কাছে বলছেন। ফলে রাজনৈতিক দলগুলো আসলে কি আকাঙ্ক্ষা, তাদের দেশ নিয়ে তারা কি ভাবছে, এটা কিন্তু মানুষ এই প্রথম মনে হয় একটু বেশি মাত্রায় মানুষের মধ্যে এগুলো নিয়ে আলোচনা আছে, যেটা আবেগটা এবার একটু কম। না, একটু আবেগ না, মানে এই যে আপনি একটু আগে যেটা বলছেন যে দেশের কি হবে, আগে কিন্তু মোটা দাগে একটা বিভাজন ছিল মার্কা কেন্দ্রিক, বা আরো পরিষ্কার করে বললে আওয়ামী লীগ ভার্সেস বিএনপি, আরো পরিষ্কার করে বললে একটা ভারতপন্থী দল
আরেকটা বাংলাদেশপন্থী দলের মধ্যে আগের নির্বাচনগুলো হচ্ছে, এবং বিএনপি বাংলাদেশপন্থী দলগুলো নিয়ে জোটবদ্ধ ছিল। এবং এই গত 16 বছরে আওয়ামী লীগ যে একটা ভারতপন্থী দল এবং ভারতের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হতো, সেটাও মানুষের সামনে প্রমাণিত হয়েছে। কিন্তু এইবার মানুষ সত্যিকার অর্থে দেশ নিয়ে ভাবছে। ফলে বিএনপি কি বলছে, জামাত কি বলছে, এনসিপি কি বলছে, এগুলোর একটা মূল্যায়ন করার দৃষ্টিভঙ্গি আমি সব শ্রেণীর ভোটারদের মধ্যেই এই চিন্তা আছে। ফলে একটু বিবেচনা করা, হ্যাঁ, এইবার ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষ মার্কার অবশ্যই একটা বড় প্রভাব আছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে অবশ্যই বড় প্রভাব আছে। কিন্তু তারপরেও রাজনৈতিক দলগুলো নিয়ে মানুষের মধ্যে একটু ভাবনা অন্য সময়ের চেয়ে বেশি আছে। কোনো ভোটার আগে রাজনৈতিক বিভক্তি বিশ্লেষক নেই। বলছে যে এবারে নির্বাচনের ভোটাররা আসলে হিসাব করছে, মানে হিসাব করে ভোট দেওয়ার চিন্তা করছে। আসলে কি তাই? হ্যাঁ, হিসাব তো বটেই, কারণ এখানে মানুষ একটা জিনিস বুঝছে যে এই রাষ্ট্রের একটা পুনর্গঠন দরকার, জি, শুধু তার স্বার্থ সংশ্লিষ্ট কমিটমেন্ট না। রাজনৈতিক দল তো সবাই কমিটমেন্ট দেবে, আমি এই নাগরিকের জন্য এই সেবার ব্যবস্থা করব, এই করব, এই সুবিধা দেবো, এই সুবিধা দেবো, এগুলো তো অবশ্যই একটা ভোটের ফ্যাক্টর। কিন্তু এবার মানুষ এটাও ভাবছে যে দেশটা বদলাবে কিনা, যারা ক্ষমতায় আসবে, যে যারা নির্বাচিত হবে, তাদের আচার আচরণ, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের দেশ নিয়ে ভাবনা কি, একটু ডিফারেন্ট ইলেকশন কিন্তু হচ্ছে এবার। ডক্টর সায়ন্ত, বাংলাদেশের মোট ভোটারের অর্ধেক নারী, এবং আমি এমন একটা জেলা, অর্ধেকের বেশি, এমন একটা 20 জেলা, লাখ বেশি। হ্যাঁ 20 লাখ বেশি, এমন একটা জেলাতে দেখলাম 8,000 বেশি, মানে নারী ভোটার 8,000 বেশি। এর মানে হলো যে এবারে নির্বাচনের ফলাফল নির্ধারণে এটা একটি বড় ফ্যাক্টর হিসাবে কাজ করবে। আমরা দেখছি যে অতীতে নারীরা তত ভোট দেওয়ার ব্যাপারে সচেতন ছিল না, কিন্তু আমরা এখন উল্টো দেখছি, শুধু সচেতন নয়, সক্রিয় বটে। তাদের নিরাপত্তা, সম্মান ও ন্যায়ের বিষয়টি কিন্তু সামনে আসছে। আপনার কাছে আমার প্রশ্ন যে এবারে নির্বাচনে এই যে নারীদের নিরাপত্তা, সম্মান ও ন্যায়ের বিষয়টি, এটা কতটা রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন্দ্রীয় বিষয়কে আদৌ হয়ে উঠতে পেরেছে? রাজনৈতিক ক্ষমতায়ন একটা জটিল বিষয়। এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া হঠাৎ করে সম্ভব নয়। বাংলাদেশের রাজনীতিতে যেসব ঝুঁকি আছে, যেসব মানে অকওয়ার্ড সিচুয়েশন ফেস করতে হয় নারীদের, এইটাকে ফেস করে অনেক পরিবারের নারীরাই রাজনীতিতে সরাসরি রকম আসতে চায় না। অথবা মাঠে আবার নামতে যারা চায় না। আসে তাদেরকে আবার সঠিকভাবে নার্সিং করা, পেট্রোনাইজ করা, বিভিন্ন পদে পদায়ন করা, সেই কাজটাও সব দল থেকে সমান গুরুত্বের সঙ্গে করা হয় না বলে যে সংস্কার কমিশন যে ন্যূনতম 5% নারী প্রতিনিধি নির্বাচনে রাখতে বলেছিল, সেটা কোনো দল পারেনি। বিএনপি 3.5% পেরেছে, জামায়াত 0%, এনসিপির শতাংশ কত আসে জানি না, 30টায় 2টা। তো অন্যান্য অনেক দলই, ধর্মভিত্তিক দলগুলো একজন নারীকেও দিতে পারেনি। ফলে এই যে নারীদেরকে মানে ক্ষমতায়নের প্রশ্নে কোন দল অগ্রগামী ভূমিকা পালন করে, সেটা নারীরা ওই চিন্তাটা করতে পারে যে আমার সম্পর্কে নীতি নির্ধারণে ওইখানে নারীরা কোন দলে এখানে কিন্তু একটা প্রশ্ন রয়েছে, কেমন আছে, এইটা একটা। ডক্টর সায়ন্ত, এখানে নারীর ক্ষমতায়নের দৃষ্টিভঙ্গি আমরা চিন্তা করি কিন্তু পাশ্চাত্যের চিন্তা থেকে ধার করে, তারা যেভাবে চায় সেভাবে চিন্তা করি। আমাদের দেশে প্রত্যেক ফ্যামিলি কিন্তু নারী মেন লোক না, এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু এখানে দৃষ্টিভঙ্গিটা কিন্তু আপনি নিয়ে নার্সিং করা দরকার। না ঠিক আছে, আপনি পরিবারের কথা বলেছেন, সেটা আছে। কিন্তু ধরেন এইখানে আমরা 2জন আলোচক, 3জন বা 4জনের মধ্যে একটা নারী থাকলে তার উপলব্ধি, তার দৃষ্টিভঙ্গি যেভাবে সে তুলে ধরতে পারে, নারীর পক্ষ হয়ে আমরা ওইভাবে পারবো না। এটা রিয়ালিটি। এখন সেই রিয়ালিটির প্রশ্নে যদি এমপিদের মধ্যে নারীর একটা সংখ্যা, ভালো সংখ্যা থাকে, মন্ত্রীদের মধ্যে নারীর একটা সংখ্যা থাকে, নীতি নির্ধারণী পর্যায়ে নারীর একটা অংশগ্রহণ থাকে, যেটা এই সরকার উপদেষ্টা পরিষদও কয়েকজন রেখেছে তারা, তাহলে যেই হারমোনিটা আসে, একেবারে না থাকলে নারীদের ব্যাপারে পুরুষরা চিন্তা করে দিবে, তারা অনেক কিছু ঠিকও করবে, কিন্তু তারপরও নারীর উপলব্ধি নারীরাই ভালো বুঝবে। সেই বিবেচনায় রাজনৈতিক দলগুলোর উচিত তাদের নমিনেশন প্রক্রিয়ায় নারীকে যাতে দেওয়া যায় সেই রকম নারী নেতৃত্ব আগে থেকে তৈরি করা। হঠাৎ করে নমিনেশন দিতে গেলে তখন কিন্তু ভাবতে হয় যে আমি নমিনেশন দেবো, জিতে আসতে পারবে তো। তো এরকম জামাত নিশ্চয়ই একজন নারী নেত্রী এরকম পায় নাই যাকে নমিনেশন দিলে জিতে আসতে পারে, সে দিতে পারলো না। বিএনপি যাদের মনে করেছে সে কজন দিয়েছে, যেটা আরও বেশি হওয়া উচিত ছিল, আগে থেকে প্ল্যানিং নিয়ে আগায় নাই। কিন্তু এটা তো একটা শিক্ষা।
ভবিষ্যতে এই রাজনৈতিক দলগুলো সেই দিকে যেন যায়, কারণ ভোটের ক্ষেত্রেও কিন্তু যারা ভোট দেয় তারা চিন্তা করে আমার আত্মমর্যাদা কারা রাষ্ট্র পরিচালনায় আসলে ঠিক থাকবে বা বাড়বে, আমার কাজের স্বাধীনতা কারা থাকলে ঠিক থাকবে বা বাড়বে, আমার ক্ষমতায়ন কারা রাষ্ট্র পরিচালনা আসলে ঠিক থাকবে বা বাড়বে, আমার সামাজিক চলাফেরা এবং নিরাপত্তা আমার যেটা। যে লাইফ স্টাইল এইটা কারা আসলে অক্ষুণ্ণ থাকবে বা কারা আসলে এটা আমাকে চেঞ্জ করতে হবে, তার সামাজিক যে নিরাপত্তা, যে তার যে পারিবারিক নিরাপত্তা, তার যে রাষ্ট্রের অংশীদার হয়ে ওঠা, এই বিষয়গুলা কারা আসলে আরও বেশি সিকিউরড হবে, এই সবগুলি তারা ভাববে। আগে এক সময় ছিল গ্রামে গঞ্জে হাজবেন্ড বলে দিত ভোটটা কোন মার্কায় বা কারে দিতে হবে, এখনকার ওয়াইফরা কিন্তু এই না। হাজবেন্ডের কথায় ভোট দেওয়া ওয়াইফ খুব কম আছে, খুব কম, উল্টা বরং ওয়াইফের কথায় হাজবেন্ড দিতে পারে। সুতরাং নারীরা এখন অনেক সচেতন এবং তারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়। এর মানে নারীদের ভোটটা এবার অনেক অনেক গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে। ডেফিনেটলি গুরুত্বপূর্ণ, আগেও গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এইবার আরো বেশি এবার গুরুত্বপূর্ণ। এবার যেটা যোগ হয়েছে সেটা হলো এরা সচেতন এবং সক্রিয় দুটোই, যেটা আগে হয়তো সক্রিয় ছিল না, কম ছিল, সচেতনও কম ছিল। যেটা আপনি বলছিলেন যে হাজবেন্ডের কথা ভোট দিতে, এখন আপনি বলছেন উল্টো হতে পারে। আলবাসানা, আমি আবার একই প্রশ্নটা আপনার কাছে জানতে চাই, যেটা ডক্টর সায়ন্ত বলছিলেন, সেটা হলো যে আপনি কি এমন কোন ইঙ্গিত পাচ্ছেন আপনার অবজারভেশনে একজন গণমাধ্যম কর্মী হিসাবে, যে সত্যি সত্যি কি আসলে নারী ভোটার আবার স্বামী বা পরিবারের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার মতো মানসিকতা তাদের তৈরি হয়েছে? নারীর ইস্যুতে দুটো বিষয়, একটা হচ্ছে রাজনৈতিক দলের মধ্যে নারীর ক্ষমতায়ন, আর একটা হচ্ছে নারীর রাজনৈতিক সচেতনতা, রাজনীতিতে নারীর অংশগ্রহণ, জি। দুটাই তো ডিফারেন্ট। পার্টি সিস্টেমে যেমন আমি একটা দলের জানি ইসলামপন্থী, না জামাত ইসলামীর কথাই বলি, তাদের নেতাদের সাথে আমি কথা বলছিলাম যে কেন তারা একজনও নারী প্রার্থী দিতে পারলেন না। আসলে তারা দিতে চেয়েছিলেন, কিন্তু তাদের দলের র্যাঙ্ক অ্যান্ড ফাইলের মহিলারা ইলেকশনে এইবার অংশগ্রহণ করতে রাজি হয় নাই। মানে তারা বলছে আমরা প্রস্তুত না। তাদের দলের কিন্তু এই যে উপজেলা ভাইস চেয়ারম্যান এগুলো অনেক ছিল, অনেকে হয়েছে। অনেক প্রায় 200-র কাছাকাছি ছিল, কিন্তু তারা বলছে যে না আমরা প্রস্তুত না। অর্থাৎ রাজনৈতিক দলগুলো, যেটা শান্ত ভাই বললেন যে ক্যান্ডিডেট এই পার্লামেন্ট ইলেকশনের জন্য তো একটা বড় আকারের নির্বাচনী তৎপরতা থাকে, সেই জন্য চাইলেও কিন্তু রাজনৈতিক দলগুলো প্রার্থী দিতে পারে না। আবার দেখেন যে বিএনপি যারা দিছে, আপনি খেয়াল করবেন তাদের হাজব্যান্ড হয়তো মারা গেছে, যেমন যশোরে একজন বিএনপির নেতা গুম হয়েছিল। না, এখানে কিন্তু একজন বিএনপির, হ্যাঁ, তার ওয়াইফ বাবুরে যে কিল করেছিল, হ্যাঁ, এখানে বিএনপির একজন নেত্রী এই টকশোতে বলেছিল যে বিএনপির যারা পেয়েছেন সবাই পুরুষ কোঠায় পেয়েছেন। না, ওটা আমি ওই নেগেটিভ ভাবে দেখতে না, চাই নেগেটিভ না। না, আমি না, ওটা একজন আবার- বলেছেন, ওটা আমি আবার একটু ভিন্ন- একজনের বঞ্চিতের ক্ষুব্ধ ক্ষুব্ধ, প্রতিক্রিয়া। হ্যাঁ, আমি এটা- সেটা যোগ করতাম, উনি নমিনেশন এটা পাইনি, কেন এই আমি কারণে এটা বলেছেন। বললাম সেটা হচ্ছে যে এই যে একজন বিএনপি নেতা যিনি গুম হয়েছিলেন, জি জি, তার ওয়াইফকে ক্যান্ডিডেট করা হয়েছে কেন? মানে তিনি একটা দায়িত্ব, তার হাজব্যান্ডের দায়িত্বটা, ওই নির্বাচনী অ্যাটমসফিয়ারটা তার জানা আছে, রাইট। তার হাজব্যান্ড কিভাবে ইলেকশন পরিচালনা করে, তাকে কিভাবে জনগণের সামনে যেতে, এলাকা এগুলো তিনি তার কাছ থেকে পরিচিত। পরিচিত। তো এটা চাইলেই কিন্তু আপনি পার্টির ভিতর থেকে দেয়া যায় না। কিন্তু এবার যেটা হচ্ছে যে আমরা যে মাঠ পর্যায়ে যেটা দেখছি, একটা হলো যে প্রচুর নারীরা এবার নির্বাচনী ক্যাম্পেইনে অংশগ্রহণ করছে দুই পার্টিতে, বিএনপি এবং জামাত ইসলামীতে এটা আগে কখনো দেখা যায় নাই। এবার তাদের নারী কর্মীরা দেখা যাচ্ছে যে তার একটা মাঠ পর্যায়ে রাজনীতিতে অংশগ্রহণ আছে কর্মীদের। এটা ইনভিজিবল ছিল, এটা ভিজিবল হয়েছে, এটা যে খুবই ভালো দিক আর কি। যে একইভাবে বিএনপিরও কিন্তু নারীরা মাঠে ভোটের ক্যাম্পেইনে, মিছিল সমাবেশে বক্তব্য রাখছেন। অর্থাৎ তাদের মধ্যে পার্টির ভিতর থেকেই এই যে নেতা উঠে আসার যে এই যে যেটা এবার সমস্যা তৈরি হয়েছে দুই দলেরই, যে চাইলেও প্রার্থী দেওয়া যাচ্ছে না, এটা কিন্তু আগামীতে হবে না। জি। কারণ এই যে মাঠে তাদের তৎপরতা বাড়ছে, এখান থেকে নেতৃত্ব উঠে আসবে। এটা বাংলাদেশের জন্য খুবই, নারীদের পলিটিক্সে অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে একটা ইতিবাচক দিক। আর যেহেতু নারীরা ক্যাম্পেইনে গেছে, তাহলে প্রত্যেক ভোটারের মধ্যে, নারী ভোটারের মধ্যে অনেক বেশি সচেতনতা তৈরি হয়েছে। আপনি দেখবেন যে যদি সব ঠিকঠাক থাকে, নির্বাচন কমিশন যদি নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে পারে, এবার নারীদের উপস্থিতি ভোট কেন্দ্রে অনেক গুণ বেশি হবে, অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি হবে। ডক্টর সায়ন্ত, যে দল নারী ভোট হারাবে সে কি শুধু সংখ্যা হারাবে নাকি নৈতিক বৈধতাও হারাবে?
ওকে, এই বিষয়ে আসার আগে নারীর এই ক্ষমতায়ন এবং নমিনেশন দেওয়ার প্রশ্নে আমার আর একটা অবজারভেশন জি, একটু বলুন। যোগ করতে চাই। জি। সেটা হলো এইবারের প্রেক্ষাপটটা একটু আলাদা তো। ১৬ বছর ধরে এই বিএনপি এবং জামায়াত নিপীড়নের মুখে ছিল। জেল, জুলুম, হামলা, মামলা, গুম, খুন, নানান রকমের নিপীড়নের মুখে তারা পড়েছে। সেই অবস্থায় এবার নমিনেশন দেওয়ার ক্ষেত্রে সব দলই তো চিন্তা করে যে আমার কোন নেতাকে নমিনেশন দিলে সে জিতে আসতে আসবে, পারবে right. এবং জিতে আসার যা যা উপাদান দরকার এর মেজরিটি কার বেলায় আছে। রাইট। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো এই নিপীড়নের মুখে কর্মীদের পাশে কারা দাঁড়িয়েছে। একজন কর্মী জেলে গেছে, তার পরিবারের খোঁজ খবরটা নেওয়া, আর্থিক সহযোগিতা করা, আইনি সহায়তা দেওয়া, এটা কারা করেছে। একজন গুম হয়েছে, তার পাশে দাঁড়িয়ে কারা বেশি সহযোগিতা করেছে, আর্থিক সহায়তা, আইনি সহায়তা, সব বিষয় নিয়ে। সেই ক্ষেত্রে বাংলাদেশ যেহেতু পুঁজিদ্রব্যবাদী ব্যবস্থার মধ্যেও পুরুষরা এগিয়ে, তারা আর্থিকভাবে এগিয়ে থাকে, তারা একটু বেশি এম্পাওয়ার্ড, ফলে তাদের পক্ষে এই নানান রকমের প্রতিবন্ধকতা পেরিয়ে যেরকম কর্মীদের পাশে দাঁড়ানোর যে সুযোগ, নারীদের পক্ষে এই সুযোগটা অতটা সহজ ছিল না। রাইট, রাইট। ফলে ওইটু একটা ক্রাইটেরিয়ার কারণে এইবার নারীদেরকে অনেক এরিয়া চাইলেও ওইভাবে দেওয়া যায়নি, কারণ ওই নিপীড়ন, গুম, খুন, বিপদের দিনে কর্মীরা নারীদের অনেককেই হয়তো ওইভাবে কাছে পাওয়া সম্ভব ছিল না যেটা পুরুষ নেতাকে পাওয়া যায়। ভবিষ্যতে এখন নতুন যে বাংলাদেশ শুরু হবে, এইখানে যেহেতু ওই নিপীড়নের মধ্যে এই কোনো দলকেই পড়তে হবে না আমরা প্রত্যাশা করি, সেই ক্ষেত্রে নারীরা নির্বিঘ্নে রাজনীতি করা, ভবিষ্যতে নমিনেশন পাওয়ার ক্ষেত্র হয়তো আরও বাড়বে। এইবার বলি আপনার প্রশ্নে যেটা, যে নারীদের সমর্থন কারা পেল বা না পেল, এটা নারীরা কত শতাংশ ভোট দিল এটা আপনি বুঝতে পারবেন, নিঃসন্দেহে। কিন্তু নারীরা কোন মার্কায় বেশি দিল বা কারে বেশি দিল সেটা তো আপনি বুঝতে পারবেন না। ফলে এই বৈধতার অবৈধতার প্রশ্নটা ভোটের বিচারে আপনি নির্ধারণই করতে পারবেন না। আমরা শুধু এটুকু বুঝতে পারবো যে নারীদের পার্টিসিপেশন বেড়েছে, নারী ভোটাররা এত শতাংশ ভোট দিয়েছে মোট ভোটারের, সুতরাং নারীরা রাজনীতি সচেতন হয়েছে, তাদের অধিকার প্রয়োগ করতে শিখেছে, সুতরাং এই নারীদের কেউ আর ইগনোর করতে পারবে না। এই মেসেজটা আমরা পাবো। প্রিয় দর্শক, এখন আমরা একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আলফা সানাম, দৈনিক আমার দেশের সহযোগী সম্পাদক, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং কলামিস্ট ডক্টর সায়ন্ত শাখাওয়াত। আলফা সানাম, 4.5 কোটি তরুণ ভোটার যাদের বয়স 18 থেকে 38, এদের প্রায় সবাই ভোট দেননি বা দিতে পারেননি। এখন এই যে বিশাল সংখ্যা, এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে সব জায়গাতেই, কারা এই ভোটগুলি পাবে বা তরুণরা কাদের ভোট দেবে। আপনি কি মনে করেন এই প্রজন্ম রাজনৈতিক দলগুলোর জন্য সবচেয়ে বড় একটা অনিশ্চয়তার সৃষ্টি করছে ভোটের ক্ষেত্রে? আর কি না, অনিশ্চয়তা হবে কেন? অনিশ্চয়তা মানে কে পাবে সেই অর্থে। আচ্ছা, কারণ এদের একটা বড় অংশ কিন্তু দলের না, কোনো দলভুক্ত নয়, একটা বড় অংশ রয়েছে, কিন্তু তারা জুলাই আন্দোলনে ছিল। হ্যাঁ, এই কারণে অনিশ্চয়তা। না, এই তরুণরা যেটা হচ্ছে যে যেহেতু একটা অভ্যুত্থানের সাথে এবারের ধরেন স্কুল থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত ছাত্রছাত্রীরা এই অভ্যুত্থানে জড়িয়ে পড়ছিল, তারা বিক্ষোভ সমাবেশ রাস্তায় নেমে হিসাবটা নিতে হবে, কিন্তু নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু নিরাপদ সড়ক আন্দোলনের তারাই তো ইউনিভার্সিটিতে আসার পর এই অভ্যুত্থানটা হলো। ফলে তাদের একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, তাদের একটা দেশ ভাবনা আছে। এটা ঠিক দলীয় গণ্ডি দিয়া ওইভাবে হয়তো বিবেচনা করা যাবে না, কিন্তু তারা ওই আগের কথাই আসবে যে ওই রাজনৈতিক দলগুলোর এবার যেটা ভালো দিক হয়েছে যে রাজনৈতিক দলগুলোর বক্তব্য অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো গেছে সোশ্যাল মিডিয়ার কারণে, টেলিভিশনের কারণে। কেন স্বাভাবিকভাবেই তরুণরা একটা
আপনার একটা তুলনামূলক মানে বিশ্লেষণ বা তুলনামূলক একটা পর্যালোচনার সুযোগ পেয়েছে যে তারা কাকে ভোট দিতে চায়। তো সেই ক্ষেত্রে অবশ্যই তাদের প্রাধান্য থাকবে তারা জুলাইয়ের যে বিষয়গুলোকে সামনে এনেছিল, জুলাইয়ের যে স্পিরিট, সেটাকে তারা হয়তো গুরুত্ব দেবে। এর মানে যে দল ধারণ করেছে তার দিকে তারা ঝুঁকবে, আর যারা তার করেনি দিকে, তাদেরকে হ্যাঁ, প্রত্যাখ্যান করবে, এরকম? এইটা এইরকম হতে পারে যে দল জুলাইয়ের ব্যাপারে তারা কনফিডেন্স পাবে, হ্যাঁ, জি। সেই দিকে তাদের ঝুঁকে পড়ার সম্ভাবনা বেশি। ডাক্তার শান্ত, এই যে আমরা জেনজি প্রজন্ম বলছি, আপনি জানেন যে এই জেনজিরা কিন্তু দল দেখে ভোট দিতে চায় না, দলের অবস্থান দেখে ভোট দিতে চায়। এই বাস্তবতায় কি পুরনো কোনো কোনো রাজনৈতিক দল সমস্যা পড়তে পারে? হ্যাঁ, সেটা তো একটা হতে পারে। তার আগে ওই আপনি যে 4.5 কোটি তরুণ ভোটার বললেন না, তাদের একটু এবং তারা কি দেখে সিদ্ধান্ত নেবে, সেইখানে তরুণদের মধ্যে কিছু ক্লাসিফিকেশন আছে। এই তরুণ মানে সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরুণ না, এই তরুণ মানে ইন্টারমিডিয়েট পাশ করে ঝরে পড়া শুধু তরুণ না, এই তরুণ মানে শুধু উচ্চশিক্ষিত তরুণ না। বাংলাদেশে এসএসসি পরীক্ষা দেয় ধরেন অ্যাভারেজ বছরে 18 থেকে 20 লাখ এরকম। তো যে 5 বছরে দেয় 1 কোটি, 10 বছরে 2 কোটি। তার মানে হচ্ছে গিয়ে এই তরুণদের মধ্যে অর্ধেক তরুণ হচ্ছে যারা এসএসসি লেভেলের নিচে, যারা কর্মজীবী। কেউ কৃষিকাজ করে, কেউ শ্রমজীবী, কেউ সাধারণ, কেউ কিছুই করে না, ছোট ব্যবসা করে। যারা এই রাজনীতি সচেতনতা তাদের মধ্যে খুব বেশি ওইভাবে আসে না শিক্ষিত তরুণদের, যারা মুভমেন্টে অংশ নিয়ে নেয় বিভিন্ন সময়, এরকম না। ফলে এক একজনের কাছে হিসাব এক এক রকম হবে। ফলে তরুণরা কেউ কেউ দেখবে তার কর্মসংস্থানের বিষয়টি, যে এতে নির্বিঘ্নে সে কাজ করে খেতে পারছে কিনা। কেউ দেখবে যারা একটু শিক্ষিত এবং সচেতন, যে আধিপত্যবাদ বিরোধী তাদের যে মানসিকতা তৈরি হয়েছে, বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, সেইখানে বাংলাদেশের জন্য কারা বেশি ভূমিকা, জোরালো ভূমিকা রাখতে পারবে। কেউ ভাববে যে ভবিষ্যতে যেই বাংলাদেশে আমরা চাই, সেই বাংলাদেশ নির্মাণে কোন দলের যোগ্যতর অবস্থান আছে বা থাকতে পারে, এরকম অনেক বিষয় নিয়ে তারা সিদ্ধান্ত নেবে। তো ফলে আমরা যখন আলোচনা করি তখন আমাদের চোখের সামনে ভাসে শুধু আন্দোলনকারী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষিত জনগোষ্ঠীর তরুণটা। এর মধ্যে আবার আছে এই তরুণদের মধ্যেও তো একটা অংশ সরাসরি পার্টি, সরাসরি আওয়ামী লীগের পক্ষের তরুণ একটা গোষ্ঠী আছে, বিএনপির পক্ষের তরুণ একটা গোষ্ঠী আছে, জামাত ইসলামের পক্ষের তরুণ আছে, অন্যান্য রাজনৈতিক দলের পক্ষের তরুণ আছে, অরাজনৈতিক মাদ্রাসার ছাত্রর এরকম একটা তরুণ আছে শিক্ষিতদের মধ্যে। ফলে এখানে ফ্র্যাকশন এত বেশি যে এই তরুণরা সবাই বিশেষ একটা ফ্লোতে কোনো একটা নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে পড়বে, এইটা সামগ্রিক বিচারে হয়তো হবে না। এটা ভালো ব্যাখ্যা নিঃসন্দেহে। আলবাসানা, জুলাই গণ অভ্যুত্থানে কোন কোন রাজনৈতিক দল সক্রিয় ছিল সবচেয়ে বেশি, এটা একটা ব্যাপার রয়েছে। আরটা রয়েছে যে 5 আগস্টের পর কারা এই জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করলো, কিভাবে, কতটুকু, সেই ব্যাখ্যাটা তো তরুণরা চাইতে পারে। আমি বলছি যে এই ব্যাখ্যাতে গিয়ে রাজনৈতিক দলগুলো সংকটে পড়ছে কিনা। প্রথম কথা হচ্ছে যে ফ্যাসিস্টের সহযোগী হিসাবে বা ওই সময় ক্লিয়ার করে বলি, ধরেন জাতীয় পার্টি ইলেকশনে আছে, হ্যাঁ, আমি 1 সপ্তাহ উত্তরবঙ্গ সফর করে আসছি, যেখানে জাতীয় পার্টির ভিত্তি বা শক্তিশালী ছিল। সাধারণ মানুষের জাতীয় পার্টি নিয়ে ভাবনা নেই, কেউ কেউ বলছেন অপ্রাসঙ্গিক, মানুষই সেটা রিজেক্ট করছে, এটা কিন্তু কোনো দরকার হয় নাই। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা দিক। তাহলে রাজনৈতিক ওই আওয়ামী লীগ বা জাতীয় পার্টির ভোটাররা বা নেতারা বা মাঠ পর্যায়ের নেতারা যারা অপরাধে জড়িত ছিল না, তারা তো প্রকাশ্যে আছেন, তাই না? তাদের কি হচ্ছে? একটা জিনিস মনে রাখবেন যে রাজনৈতিক শূন্যতা, আমি যদি রাজনীতি করতে চাই, এটা তো শূন্য থাকবে না, এটা তো পূরণ হবে। এই রাজনৈতিক নেতা কর্মীরা এছাড়া তাদের মাঠ পর্যায়ে যারা অপরাধের সাথে জড়িত ছিল না, এমন নেতা কর্মীদের নিজেদের আত্ম উপলব্ধিও আছে। ফলে স্বাভাবিকভাবেই তারা একটা রাজনৈতিক, ধীরে ধীরে এবারের নির্বাচনেও দেখা যাবে তারা কোনো না কোনো পক্ষে ভোট দিবে।
তারপরে ধীরে ধীরে তার পছন্দের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হবে। রাজনৈতিক শূন্যস্থান পূরণ হবেই, মানে একজন লোক যদি তার রাজনীতি করার আকাঙ্ক্ষা থাকে, মানুষ তো এক ধরনের রাজনৈতিক জীবও যদি আপনি বলেন, সে তো রাজনীতিতে যাবেই। সে হয় বিএনপিতে যাবে, কেউ জামাত ইসলামীতে যাবে, কেউ অন্য কোনো দলে যাবে। ফলে এইটা আমি মনে করি যে দেশের স্থিতিশীলতার জন্য এবং একটা গোপন, বরং এগুলো রাজনীতি না থাকার, যে রাজনীতিতে সম্পৃক্ত না থাকার কিছু বিপদ আছে আর কি। হ্যাঁ, সেই ধরনের ইয়ার সঙ্গে, তৎপরতার সঙ্গে না জড়াইয়া যদি তারা রাজনৈতিক দলের মধ্যেই বিলীন হয়ে যায়, সেটা বাংলাদেশের রাজনীতির জন্য ভালো। তবে এখানে রাজনৈতিক দলের একটা দিক আছে, যে যারা অপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে রাজনৈতিক দলগুলো চিহ্নিত করতে পারছে কিনা, তাদেরকে আইনের আওতায় আনার দিকে তারা মনোযোগী, নাকি যে মাসল পাওয়ারের জন্য যে ঠিক আছে ও তো একটা আগের ক্ষমতাসীন দলের শক্তি ছিল, তার কিছু বলাই আছে, ওকে নিলে আমার শক্তি বাড়বে। হ্যাঁ, এইটা যদি কোনো রাজনৈতিক দলের কৌশল হয়, সেটা ভুল হবে। সেইটা তার দলের মধ্যেই বিশৃঙ্খলা তৈরি করবে। ডক্টর সায়ন্ত, একটা বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বেশ কিছুদিন ধরেই আমরা লক্ষ্য করছি, যদি নির্বাচন শেষ দিকে এসেছে, এটা প্রবল হয়েছিল। সেটি হলো যে পতিত ফেসিস্টদের কাছে টানা, মূলত ভোটারদের কাছে টানা, ভোট পাওয়ার স্বার্থে। অনেকে মনে হয় তাদের একটা ভোট ব্যাংক রয়েছে এবং সেটা আমরা কত দ্রুত টানতে পারি। কেউ কেউ নীরবে টানছে, কেউ কেউ সরবে টানছে। এমনকি আমরা এমনও দেখেছি যে যারা গত 15 বছর এই ফেসিস্টের বিপক্ষে কথা বলতে বলতে ফেনা তুলে ফেলছে, তারা এখন আকুতি জানাচ্ছে যে তাদের দলকে যাতে ভোট দেওয়া হয়। এখানে কোনো দল, বিশেষ কোনো দল, এক দল দুই দল, আমি সেটা বলছি না, সব দলের মধ্যে তৎপরতা রয়েছে, কারো গোপনে কারো প্রকাশ্যে। এই যে কৌশল, এটাকে আপনি রাজনৈতিক কৌশল বলবেন না স্রেফ আপোষকামিতা? এটা বাস্তবতা, আমি এটাকে বাস্তবতা হিসেবে দেখি। বাস্তবতা এই জন্য যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়ে এদেশ থেকে পতিত হয়ে পলাতক হয়েছে তাদের নেতারা, যারা অপরাধ করেছে, কেউ দেশ ছেড়েছে বা কেউ দেশের মধ্যে পলাতক আছে। মাঝের স্তরের এবং নিচের স্তরের যেই কর্মী সমর্থক যারা আছে, তারা তো এখানে আছে এবং এই সংখ্যাটা বেশ বড়। ডেফিনেটলি বাংলাদেশে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ এবং বিএনপি দ্বিদলীয় যে ব্যবস্থা ছিল, সেখানে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী কায়দায় দল চালালেও তাদের পোষ্য এবং সুবিধাভোগীর সংখ্যাটা কিন্তু অনেক বড়। এই বড় সংখ্যার সবাইকে তো আমরা ফেলে দিতে পারছি না। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই যে এরা অন্য দলে বিলীন হবে বা নির্দলীয় হয়ে যাবে। এরা অনেকেই আশায় আছে যে আওয়ামী লীগ কোনোদিন রাজনীতি করার সুযোগ পেলে তারা আবার তাদের পছন্দের দলটাই হয়তো করবে, তার আদর্শের দল ওইটা। আমার দৃষ্টিতে খুনি, ফ্যাসিবাদ, কিন্তু যে ওই আদর্শে বিশ্বাস করে তার কাছে তো এটা না, এটা রিয়ালিটি। এখন এই যে যারা আছে তাদের নাগরিক অধিকার তো হচ্ছে ভোট দেওয়া। এখন যেহেতু নিষিদ্ধ করা হয় নাই, যেহেতু তার ভোটটা আপনি কেড়ে নেন নাই এবং নেওয়া সম্ভব না, উচিত না, সেই হিসেবে তারা তো ভোট দিবে। ভোট দিলে এই যে বড় একটা সংখ্যা, একটু আগে আমরা তরুণদের ভোট নিয়ে আলোচনা করছিলাম, তার আগে আমরা নারীদের ভোট নিয়ে আলোচনা করছিলাম, সেই রকম আওয়ামী লীগের এই ভোটের সংখ্যাটা একেবারে তুচ্ছ সংখ্যক না, একটা বড় সংখ্যক ভোট। এখন এই ভোটটা যার সঙ্গে বেশি যোগ হবে, যেহেতু তাকে কেন্দ্রে জিতে আপনি বাধা দিতে পারেন না, নির্বাচন কমিশন এবং সরকারই বলছে সকল বৈধ নাগরিককে ভোট দিতে যেতে, তাহলে সে ভোট দিতে যদি যায়, যারা যাবে, তার ভোটটা কোন বাক্সে পড়বে? যেই বাক্সে তার ভোটটা বেশি পড়বে তারা ওইটা এগিয়ে গেল না। ফলে সব দলের জন্য বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে ঢালাওভাবে ওই ভোটারদের বিরুদ্ধে। একটা উদাহরণ দিই আপনাকে, তাহলে আপনি আরেকটু ভালো করে বলতে পারবেন। ধরুন জামাত ইসলাম একজন নেতা একজন আওয়ামী চেয়ারম্যানকে মঞ্চে ওঠালো তার পক্ষে ভোট চাওয়ার জন্য। এটা ঘটনা কিন্তু ঘটেছে। বিএনপির একই ঘটনা ঘটেছে, যে আওয়ামী লীগের চেয়ারম্যানকে মঞ্চে উঠিয়েছে দানিশ শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য। আমার প্রশ্ন হলো, ওই লোকগুলো কিন্তু আওয়ামী লীগও ছাড়ে নেই, দুই চেয়ারম্যানের কেউ কিন্তু আওয়ামী লীগ ছাড়ে নেই। আলটিমেটলি তারা বাধ্য হয়েছে তাদের নিরাপত্তার খাতিরে। স্রেফ বাস্তবতা চিত্রটা এরকম। এই ধরনের কৌশল কেমন লাগে? এইটা রাজনৈতিক দলগুলো এখানে সতর্ক হতে পারতো আরো, বা উচিত ছিল যে ঠিক আছে তাদের সঙ্গে তাদের ভোট দরকার,
তারা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসছে, এটা বাস্তবতা বাংলাদেশের রাজনীতির। কিন্তু এইভাবে মঞ্চে উঠিয়ে করাটা তার দলের যারা গণঅভ্যুত্থানের পক্ষের বা 16 বছর ধরে তার হাতে নিপীড়িত বা ওই হয়েছে, এলাকায় নিপীড়িত তার হয়েছে, হাতেই নিপীড়িত হয়েছে, তাদের জন্য এটা একটা কষ্টের জায়গা। সুতরাং তার সমর্থন যেমন দরকার, পাশাপাশি আবার তাকে এইভাবে তুলে আনা উচিত না যে যারা 16 বছর ধরে মার খেলো, জেল খাটলো, মামলার মধ্যে ছিল, তাদের মনে কষ্ট লাগে যে ওই আমাদের এতদিন মানলো, আবার ওকেই আজকে আমাদের ওকে দিয়ে বক্তৃতা দেওয়া হচ্ছে আমাদের পক্ষে। ফলে রাজনৈতিক দলগুলোর এটা সতর্ক হওয়া উচিত, সতর্ক হওয়া দরকার ছিল, ভবিষ্যতেও সতর্ক হওয়া দরকার হবে যে যারা ভবিষ্যতে রাজনীতি করবে তারা যদি ওইভাবে ওই ফ্যাসিবাদের পক্ষের ওদেরকে আবার এনে নেতা বানিয়ে দেয় এবং দীর্ঘদিন এরকম মার খাওয়া পোর খাওয়া কর্মীদেরকে আবার তার কর্মী হতে হয়, এটা খুব দুঃখজনক হবে। কিন্তু বাংলাদেশের রাজনীতির বাস্তবতা এটা যে এইখান থেকে কোনো দলই খুব সহজে উঠে আসতে পারবে সেই পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু এদের দৃঢ়তা বাড়ানো দরকার। সেই ক্ষেত্রে আদর্শিক রাজনীতির ভিত্তি যত মজবুত হবে, বাংলাদেশপন্থী রাজনীতির ভিত্তি যত মজবুত হবে, তত বেশি এই প্রবণতা কমবে। সেটা সময় বলবে কতদিন আমরা সেটা অর্জন করব। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং কলামিস্ট ডক্টর সায়ন্ত সকাত, রয়েছেন দৈনিক আমার দেশের সহযোগী সম্পাদক আলফাজ আনাম। আলফাজ আনাম, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ফেসিস্ট পুনর্বাসন আর ভারতে আধিপত্যের উপর নীরব দলগুলোর প্রতি এক ধরনের সন্দেহ কিন্তু মানুষের তৈরি হয়েছে এবং হওয়াটাই স্বাভাবিক। এই নির্বাচনকে কি মানুষ সত্যি স্বাধীনতা বনাম পরাধীনতার ভোট হিসাবে দেখছে? অবশ্যই এবারের অভ্যুত্থানের একটা মূল মূল ফ্যাক্টর ছিল ভারত প্রশ্ন। কারণ হচ্ছে এদেশের মানুষ দেখছে যে ফ্যাসিস্ট রেজিমের যে তার যে কূটনৈতিক, রাজনৈতিক, এমনকি অর্থনৈতিক সমর্থনও ভারত থেকে এসেছে। অর্থাৎ এই বাংলাদেশের মানুষের উপর যে 1.5 দশকের নিপীড়ন, তাতে প্রত্যক্ষভাবে, পরোক্ষ না, প্রত্যক্ষভাবে ভারতের ইনভলভমেন্ট খুব পরিষ্কারভাবে দেখা গেছে। আপনি রাজনৈতিক দলের নেতাকে ভারতে পাওয়া গেছে, এই যে বিএনপির খুবই প্রভাবশালী নেতা সালাউদ্দিন আহমেদ, তা গুম করে ভারতে রাখা হয়েছে। তারপরে মাওলানা সাইদির যে সাক্ষী, তাকে গুম করে ভারতের কারাগারে পাওয়া গেছে। কোনো না কোনোভাবে ভারতের ইনভলভ ছাড়া তো এই লোকগুলো সীমান্তের ওপারে নিয়ে যাওয়া এগুলো প্রকাশ্যে ছিল। তো এগুলো মানুষকে খুব পরিষ্কারভাবে, কোনো রাগ ডাক ছাড়াই, তারপরে ভারতের পররাষ্ট্র সচিব নিজে এসে এরশাদকে নির্বাচনে যেতে বাধ্য করছিল। উনি ওই সময় নির্বাচনে যেতে রাজি ছিলেন না। তো এগুলো তো মানুষের সামনে পরিষ্কার। ফলে একটা দেশের উপর যখন এইভাবে আপনি হস্তক্ষেপ করেন একেবারে আভ্যন্তরীণ রাজনীতি, তখন হয় কি, মানুষের যে স্বাধীন থাকার যে আকাঙ্ক্ষা, সেখানে আঘাত করা হয়। মানুষ ভাবতে থাকে যে আমি স্বাধীন না, পরাধীন। আসলে তো বাংলাদেশের মানুষ সব দিক দিয়েই পরাধীন ছিল। ফলে বাংলাদেশের মানুষ এইবার নির্বাচনের ক্ষেত্রে ভারত প্রশ্ন তাদেরকে একটা বড় ফ্যাক্টর হিসাবে আসবে এবং তারা মনে করতেছে যে এর মধ্য দিয়ে, এবারের নির্বাচনের মধ্য দিয়ে যারাই ক্ষমতায় আসুক, তারা একটা আত্মমর্যাদার সাথে দেশ চালাবে। যেহেতু আমরা আশা করি যে এই নির্বাচনে হয়তো বহু লোক ভোটের পার্সেন্টেজ টার্ন আউট অনেক বেশি হবে। ফলে একটা নির্বাচিত সরকারের যে সক্ষমতা থাকে, ভোটের রাজনীতি কি এটা কার্যকর হবে? সেটা হলো যে কোন দল ভারতের প্রতি সফট, কোন দল স্ট্রং,
কোন দল ভারত এখন নমনীয়, না, কোন দল এখন নমনীয় না, এই ধরনের হিসাব কি ভোটাররা করবে না? অবশ্যই করবে, কিন্তু যেটা ফ্যাক্টর হচ্ছে যে যে দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করতেছে হুম, হুম। তারা তো একটা ভারতপন্থী দলকে পরাজিত করেই নির্বাচনে জি, জি। অংশগ্রহণ করছে। এখানে আমি কোনো দলকে আর মনে করি না যে ভারতপন্থী কেউ আছে। বাংলাদেশের মানুষের সেইটা নির্ধারিত হবে নির্বাচিত সরকারের রাষ্ট্র পরিচালনায় তার আত্মমর্যাদা আছে কিনা। আরেকটা জিনিস আপনাকে বলি যে এই গভর্নমেন্ট নানান সীমাবদ্ধতা সত্ত্বেও ফরেন পলিসিতে যে স্ট্যান্ডার্ড তৈরি করে যাচ্ছে, জি, জি। ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার যে সাহস এবং সক্ষমতা দেখিয়েছে, এটা কিন্তু একটা বড় মানদণ্ড। যারাই নিঃসন্দেহে। ক্ষমতায় আসুক তাদেরকে এই মানদণ্ড যদি সামনে রাখতে হবে। রাখতে না পারে তখন তাদেরকে নিয়ে জনগণ প্রশ্ন তুলবে। এটা ভবিষ্যতের রাজনীতিতেও প্রভাব ফেলবে। ডক্টর সায়ন্ত, জুলাই বিপ্লবের পর 18 মাস আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে বা দায়িত্বে রয়েছে, আলটিমেটলি সব রাজনৈতিক দলেরই এই সরকার। কেউ কেউ বলেন যে আসলে সরকারে বিএনপিও ছিল, সরকারের জামাতও ছিল, এনসিপি তো ছিল, মানে সরকারে না থেকেও সরকারের প্রভাব তৈরি করা সহজ ছিল। এখন প্রশ্ন উঠেছে যে এই 18 মাসের সময় কোন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কি করেছে, সেই হিসাবটা এবারের ভোটে হতে পারে এবং এটা একটা বড় পরীক্ষা। আপনি কি মনে করেন? না, ডেফিনেটলি সেটা তো হবেই। মানুষ তো অতীতকে, বাংলাদেশের মানুষকে অনেক সময় আমি বলতাম যে গোল্ডফিশ মেমোরি। গোল্ডফিশ নাকি অ্যাকোয়ারিয়ামে যে মাছটা হ্যাঁ, থাকে, ওইটা গুগল তো একটা বলে। জায়গা থেকে এক চক্কর দিয়ে আস্তে আস্তে এখানে আস্তে আস্তে তার আগের মেমোরি চলে যায়। তো বাংলাদেশের মানুষ এরকম লং টার্ম মেমোরি ধরে রাখে কম, তারা তাৎক্ষণিক মেমোরিটাকে বেশি প্রাধান্য দেয়। সেই ক্ষেত্রে গত 1.5 বছর কর্মীরা বিশেষ করে তাদের নেতাকে কতখানি কাছে পেয়েছে, তাদের দল আমি পরিচালনা সাধারণের কথা কেমন বলতেছি, ছিল, রাজনৈতিক দলের নেতাকর্মীরা পাশাপাশি থাকে। বলছি তাদের দল পরিচালনা কেমন ছিল, জি। তারা কতটা কর্মী বান্ধব ছিল, এইটা যেমন তাদের কর্মীরা দেখবে, পাশাপাশি তাদের আচরণ নির্দলীয় সাধারণের উপর কেমন ছিল, তারা এইটা রিফ্লেক্ট করে ভবিষ্যতে তারা কতটা কিভাবে এইখানে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে। ফলে সেটা তো ডেফিনেটলি ভূমিকা রাখবে। আলবাসালাম, চাঁদাবাজি, দখল, প্রভাব, এগুলোর অনেক নাম বদলেছে কিন্তু আচরণ কিন্তু একই রকম রয়েছে। এই যে অভিযোগ, এটা আগামী ভোটে, মানে 12ই ফেব্রুয়ারির ভোটে কি ধরনের প্রভাব ফেলতে পারে? না, প্রভাব তো পড়বেই। আপনি ধরেন মানুষের নিরাপত্তার প্রশ্ন, মানুষের অর্থনৈতিক আপনার অধিকারের সাথে সম্পর্কিত। ধরেন একজন কাঁচা বাজার ব্যবসায়ী, তার যদি আপনি প্রতিদিন তাকে আগে 200 টাকার জায়গায় এখন যদি 500 টাকা চাঁদা দিতে হয়, তার সংসার চালানোর ক্ষেত্রে তো এর প্রভাব পড়বেই। সেটা স্বাভাবিকভাবেই তিনি চাইবেন না এমন কেউ নির্বাচিত হোক যাতে তার চাঁদার পরিমাণ বাড়ে। সে চাইবেন এমন কেউ নির্বাচিত হোক অন্তত চাঁদার পরিমাণ কমে বা না থাকে। যেগুলো দৈনন্দিন ফ্যাক্টর। তবে চাঁদাবাজি যে বাংলাদেশে কোনো নতুন ফেনোমেনন, এটা আগেও ছিল, হয়তো ভবিষ্যতেও থাকবে, এখনও আছে। কিন্তু এর সাথে এই চাঁদাবাজির ইকোনমির সাথে রাজনৈতিক দল এবং পুরো এক ধরনের নেক্সাস আছে। এগুলো একক কোনো বিষয়ের উপর নির্ভর করে না, বহু বিষয় ফ্যাক্টর করে, কিন্তু এগুলো ভোটের উপর প্রভাব ফেলে। ডক্টর শান্ত, 12ই ফেব্রুয়ারি নির্বাচন কি শুধু ফলাফল দেবে, না রাজনৈতিক দলগুলোর জন্য একটা কঠিন বার্তাও দেবে? কি মনে হয়? ডেফিনেটলি বার্তা দিবে। কারণ বার্তা দিবে এই জন্য যে পরিবর্তিত বাংলাদেশে মানুষরা কি রায়টা দিল, সেই রায়টা মাথায় রেখেই তাদের রাষ্ট্র চালাতে হবে। কারণ তাদের সবসময় মাথায় রাখতে হবে যে তাদের আর কোনোভাবেই দলীয় সরকারের অধীনে প্রশাসন যন্ত্র সাজিয়ে নির্বাচন করে কোনো না কোনোভাবে ক্ষমতায় থাকার সুযোগ কারোর জন্য আর তৈরি হবে না। তাদেরকে যারা ভোট দিল এবং যারা দিল না, সবার মন রক্ষা করেই ভবিষ্যতে দেশে রাষ্ট্র চালাতে হবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে, তাদের রায় নিয়ে অথবা রাজনীতি করতে হবে। যা কিছুই করুক তাদের টিকে থাকতে হলে এদের মতামত ছাড়া পারবে না। সুতরাং এইবারের নির্বাচন পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের যে রাষ্ট্র গঠনের সুযোগ করে দিয়েছে, সেই সুযোগটা যারা গ্রহণ করবে না নির্বাচিত হয়েও, তারা নিজেদের সুযোগ নিজেরা হাতছাড়া করবে। কেউ কেউ বলছেন যে যদি না করে, এবার বাস্তবতা এমনই, তাহলে নির্বাচিত হওয়ার পরেও কিন্তু তারা সমস্যা পড়তে পারে। ডেফিনেটলি পড়বে।
কারণ দেশের মানুষ তো আন্দোলন করতে শিখে গেছে, জি। প্রতিবাদ করতে প্রশ্ন শিখে করতে গেছে, শিখেছে। প্রশ্ন করতে শিখে গেছে, এবং 16 বছর ধরে এই রাজনৈতিক শক্তিগুলো নিপীড়িত হয়ে হয়ে তারা বারবার অঙ্গীকার করেছে আমরা বাক স্বাধীনতা রাখবো, তারা বারবার অঙ্গীকার করেছে আমরা রাজনীতি করার অধিকার অক্ষুণ্ণ রাখবো, তারা বারবার বলেছে আমরা মানবাধিকার রক্ষা করব, তারা বারবার বলেছে আপনার ভোটের অধিকার জীবন দিয়ে হলেও আমরা রক্ষা করব। তাহলে এত এত প্রতিশ্রুতি, এত এত অঙ্গীকার তারা সে যদি না রাখে, এই জনগণই তাদের ঝেঁটিয়ে বিদায় করবে। আলবাজ আনাম, একটু মানে অল্প কথা একটু জবাব দিবেন যে এই নির্বাচনের সবচেয়ে বড় চমক আসতে পারে কোন জায়গা থেকে? নারী ভোট, তরুণ ভোট, নাকি 18 মাসের আমলনামা? না, 18 মাসের আমলনামা তো অবশ্যই, সাথে নারী ভোট, তরুণদের ভোট অনেক ডিভিশন হবে, জি, যেটা শান্ত ভাই ব্যাখ্যা করছেন যে তরুণ মানে আমরা যে রাতের ফেসগুলো ব্যাখ্যাটা দেখি, চমৎকার হ্যাঁ, ছিল। যে ফেসগুলো দেখি যে আন্দোলনের মুখ, এর বাইরেও তো তরুণ বলতে গ্রামের যে কৃষক যে কৃষিকাজ করে, যে আপনি বলছেন নারী ভোট এবং 18 মাসের আমলনামা। 18 মাসের কেন? কাজ। প্রথম হচ্ছে নারীরা যে রাজনৈতিক অল্প কথা, সচেতনতা জি। তৈরি হয়েছে, সেটা একটা ফ্যাক্টর। আর 18 মাসে রাজনৈতিক দলগুলোর তৎপরতা, তাদের বক্তব্য, তাদের বিবৃতি, তারা কোন দিকে হেলে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে না, এগুলো দিয়ে কিন্তু একটা পারসেপশন তৈরি হয়েছে। জি। সেই পারসেপশনের ভিত্তিতে মানুষ ভোট দেবে। আলবাজ আনাম এবং ডাক্তার সায়ন্ত সাখাওয়াত, আপনাদের এই রাজনৈতিক বিশ্লেষণ, বিশেষ করে সামনের নির্বাচনের সামনে রেখে নিঃসন্দেহে আমাদের দর্শকরা উপকৃত হবেন, তারা তাদের মধ্যে একটা মতামত তৈরি হবে। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। 12ই ফেব্রুয়ারি নির্বাচন শুধু ব্যালটের হিসাব নয়, এটা একটি বার্তা, একটি সতর্ক বার্তা। নারী ভোটাররা বলছে নিরাপত্তা চাই, সম্মান চাই। তরুণ ভোটাররা বলছে আপোষ নয়, রাষ্ট্র মেরামত চাই। জুলাই গণঅভ্যুত্থান বলছে সংস্কার চাই, পুরনো রাজনীতি আর নয়। ভোটাররা বলছে ফ্যাসিস্ট পুনর্বাসন নয়, ভারতীয় আধিপত্য নয়। আর গত 18 মাসের আমলনামা থেকে মানুষ প্রশ্ন করছে তোমরা সুযোগ পেয়ে কি করেছো? এই নির্বাচন আসলে প্রতিশ্রুতি নয়, পারফরমেন্সের ব্যাপার। স্বপ্নের নয়, আচরণের, ভয়ের নয়, জবাবদিহিতার। প্রিয় দর্শক, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।